আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত মাননীয় সভাপতি, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত অভিভাবকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার আদাব এবং সালাম। প্রথমেই আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাচ্ছি। আপনারা আপনাদের এই ব্যস্ত সময় থেকে আমাদের জন্য যেই সময়টুকু বের করেছেন, এজন্য আমরা অন্তর থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আপনারা আজকে এই অনুষ্ঠানটিকে অলংকৃত করেছেন, যেটা আসলে আমরা এতটাও আশা করিনি। আমরা আশা করেছিলাম যে হ্যাঁ, বলেছি হয়তো আসবেন কয়েকজন, কিন্তু আসলে আপনাদের এই উপস্থিতি আমাদেরকে মুগ্ধ করেছে। এজন্য আমি আমার অন্তর থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই বাস্তবসম্মত কথা বলতে পছন্দ করি সব সময়, তাই আমি যাই বলবো সেটা হচ্ছে আপনাদের সন্তানদের কাছ থেকে পাওয়া কিছু অভিজ্ঞতা থেকেই আমি আজকে আমার কথাগুলো বলবো। প্রথমেই বলি, কিছুদিন আগে আমি ফার্স্ট ইয়ারের ক্লাসে একটা ক্লাস করার পরে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, যে ওদেরকে বলেছিলাম তোমাদের এই প্রশ্নগুলো আমি দিলাম, আগামী কালকের ক্লাসে তোমরা এই প্রশ্নগুলা শিখে আসবে। আমি অবশ্যই তোমাদেরকে সেই ক্লাসে এই প্রশ্নগুলা জিজ্ঞেস করব এবং আজকে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাদেরকে ভালোভাবে বুঝালাম। তোমরা এটা তখন সবাই বলেছে, সবাই বুঝেছে এবং আমি খুব খুশি হলাম যে না, যাই হোক, আমি যা বলতে চেয়েছিলাম, আমার যা মেসেজ সেটা ক্লিয়ার হয়েছে। তো আমি বলেছি যে আগামী কালকের ক্লাসে আমি মোটামুটি একটা ছোটোখাটো একটা পরীক্ষা নিব তোমাদের, আজকে যা পড়িয়েছি সেটার উপরে। তো যাই হোক, পরের দিন ক্লাসে গেলাম, আমি আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করলাম, আমার পরীক্ষা কি মৌখিক পরীক্ষা, আমি শুরু করলাম যে ওদের জিজ্ঞাসা করে করে যে গতকালকে যে প্রশ্নটা আমি পড়িয়েছিলাম সেটার উত্তর দাও। এবং দুঃখজনক হলেও সত্য যে আমার ক্লাসে, যদিও আমার ক্লাসে স্টুডেন্ট সংখ্যা থাকার কথা 376 জন, সেখানে প্রতিদিন আসে 100 থেকে 120 জনের মতো উপস্থিত থাকে। সেই 120 জনের মধ্যে মাত্র 15 থেকে 20 জন শিক্ষার্থী আমাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলো। বাকি 100 জনের মতো স্টুডেন্ট আমাকে কোনো উত্তর দিতে পারলো না। তখন আমার মনে হলো, আমি কি খুব বাজেভাবে পড়াই? আমার কি পড়ানোর কোয়ালিটি এতটাই খারাপ যে আমি আমার পড়ানোটা স্টুডেন্টদেরকে বুঝাতে পারছি না? কিন্তু আমার নিজের প্রতি কিছুটা হলেও তো আমার বিশ্বাস আছে, কিছুটা হলেও তো আত্মবিশ্বাস আছে যে আমার পড়ানো এতটাও খারাপ হওয়ার কথা না এই লেভেলে এসে, যে আমার পড়া ওরা বুঝতেছে না। তখন আমি ওদের জিজ্ঞেস করলাম, তুমি কেন পড়াটা পড়লা না? প্রথমে ছেলেদের দিয়ে শুরু করলাম। ম্যাক্সিমাম ছেলেদের আনসার, ম্যাডাম আমি আসলে বাসায় ফিরতে ফিরতে রাত 10টা হয়ে গেছে, ম্যাডাম আমি বাজারে ছিলাম, ম্যাডাম আমি আসলে ওই দোকানে বসেছিলাম, ম্যাডাম এই সেই। এখন আসলাম মেয়েদের কাছে। মেয়েরা বেশিরভাগই চুপ থাকে, কোনো কথাই বলে না। তাও দুই একটাকে যাও চড়থাপ্পড় দিয়ে কথা বলাতে পারলাম। ওদের কথা, ম্যাডাম টিভি দেখতেছিলাম, ম্যাডাম আমি টিভি দেখতেছিলাম, ম্যাক্সিমামের আনসারই হচ্ছে এটা। তখন আমি বুঝলাম সমস্যা ওদের মধ্যে না, সমস্যা ওদের বাড়ির গার্জিয়ানের মধ্যে। আমার কথা যদি আপনাদের খারাপ লাগে, আমি প্রথমেই আপনাদের কাছে দুঃখিত, আমি মাফ চেয়ে নিচ্ছি, কিন্তু এটা আমার অবজারভেশন, এটা কিন্তু একজন শিক্ষক হিসাবে বাবা মায়ের কাছে এটা আমার কি বলবো পর্যবেক্ষণের ফলাফল। আমার তখন মনে হয়েছে এই পুরো দোষটা আসলে আমার স্টুডেন্টদের না, ওদের বাবা মায়ের বা ওদের গার্জিয়ানের। কেন পড়ার টাইমে আপনার মেয়ে টিভিতে সিরিয়াল দেখবে? আমার প্রশ্ন হচ্ছে এটা, কেন পড়ার টাইমে আপনার ছেলে বাজারে থাকবে বা বাইরে থাকবে? ওই সময়টা পড়ার, সে এখনো বেটা বনে গেছে না, আমরা সিলেটি ভাষায় বলি না যে বেটা বনি গেছো, সে এখনো ওই পর্যায়ে চলে যায়নি যে রাত 8টা বা 10টা পর্যন্ত সে বাড়ির বাইরে থাকবে। তাহলে আপনি কিসের বাবা মা? যদি ওকে এই সময় পড়ার সময় আপনার ছেলেকে যদি আপনি পড়ার টেবিলেই বসাতে না পারলেন, তাহলে আপনি কিসের অভিভাবক? এটা আমার প্রশ্ন সবার কাছে। আমি মনের দুঃখ থেকে এই কথাটা বলছি। কেন বলছি? কারণ যখন এদের পেপারগুলো আমি দেখি, আমার মনে হয় ক্লাস 1 অথবা 2 বাচ্চারা এর চাইতে ভালো লিখতে পারে আমার ইন্টারমিডিয়েটের ছেলেরা যে লেখাটা লিখছে। তখন আমার মনে হয় তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা এখানে, ওরা বাড়িতে পড়ালেখা করছে না। কারণ আমরা তো ক্লাসে লেকচার দিতে ঘন্টার 45টা মিনিট উচ্চ স্বরে 150-200 স্টুডেন্টকে চিল্লিয়ে যে লেকচার দেওয়া, মোটেও ওটা সহজ কাজ না, এটা খুবই কঠিন একটা কাজ। এবং আমরা ক্লাসে আসার আগে নিজেরা আগে ঘন্টাখানেক পড়ালেখা করি। আজকে আমার ক্লাসে আমি কি লেকচার দিব সেটার উপরে আগে আমরা নিজেরা পড়ালেখা করি, তারপর ক্লাসে এসে আমরা সেই লেকচারটা সবাইকে দিই। তাহলে আমার প্রিপারেশন তো মোটেও খারাপ না, আমি তো শিক্ষক হিসেবে মোটেও ফাঁকি ঝুঁকি দিচ্ছি না। তাহলে তুমি কেন স্টুডেন্ট হিসেবে ফাঁকি দিচ্ছ? তার মানে তোমাকে তোমার পরিবার থেকে সহায়তা জানাচ্ছে। যদি তোমার বাবা মা বেত নিয়ে তোমাকে বলে তুই 8টা পর্যন্ত বা 10টা পর্যন্ত তোকে পড়তেই হবে, আমি 100% শিওর আপনার ছেলে টেবিলে বসতে বাধ্য।
আমি 100% শিওর আপনার মেয়ের টিভি বন্ধ রেখে টেবিলে বসতে বাধ্য। কেন আপনি ওই সময় টিভি চালাবেন বাড়িতে? কেন ওই সময় আপনার হিন্দি সিরিয়াল, স্টার জলসার সিরিয়াল, জি বাংলার সিরিয়াল চলবে আপনার বাড়িতে? আমাকে সেটার উত্তর দেন। যদি সিরিয়াল চলে, আপনার মেয়ে পড়ার টেবিলে মন বসবে কি করে? ওর তো পড়ার টেবিলে মন বসবে না। ওর তো তখন পড়ার টেবিলে বসলে ওর কান থাকবে সিরিয়ালে কোন নায়িকা কি ডায়লগ দিচ্ছে সেটার মধ্যে। আমি কি সত্যি কথা বলছি নাকি ভুল বলছি আপনারা বলেন? তাহলে কেন এখানে শুধু আমি আমার স্টুডেন্টকে দায়ী করব? স্টুডেন্টের সাথে কি সমানভাবে আপনারা দায়ী না বলেন? অবশ্যই দায়ী। এখন আমি আমার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। তখন আমি ক্লাস 10-এ আমার এসএসসি পরীক্ষা আর কি দিব। তো ওই সময় আর কি দেশে ওই ডিশ লাইনের খুব প্রচলন। এর আগে শুধু বিটিভি আর 21 টিভি ছিল, ডিশ লাইন ফিনলাইন কিছুই ছিল না। তো ওই সময় আমাদের গ্রামেও ডিশ লাইন চলে আসছে। তো খুব মানে কান্নাকাটি, বাবা প্লিজ ডিশ লাইন আমাদের বাসায় লাগবে। তো লাগালো, ঠিক আছে বাবা আমার কথা শুনে আমার বাসায় টিভি মানে ডিশ লাইন লাগালো। আমার মা খুবই বুদ্ধিমতী মহিলা। আমার বাবা মা দুজনেই প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা। ও আর বলে দেয়, আমার বাড়িও কিন্তু আপনাদের জকিগঞ্জ থেকে খুব বেশি দূরে নয়, বিয়ানীবাজারেই আমার বাড়ি, আমি ওই বিয়ানীবাজারেরই মেয়ে। তো যাই হোক, আমার অনুরোধে আমার বাবা মা ডিশ লাইনের কানেকশন আমার বাড়িতে নিয়ে আসলো। এরপরই শুরু হলো আসল খেলা। এখন তো মা ঠিকই দেখতেছে আমার মেয়ে এতদিন যে মেয়ে পড়ার টেবিলে শুধু মানে মনোযোগ ছিল, আস্তে আস্তে তার মনোযোগটা, আগে 10টা পর্যন্ত পড়তো, এখন 8:30 বাজলেই তার পড়া শেষ। 8:30 বাজলেই পড়ার টিভি বন্ধ করে, মানে পড়ালেখা বন্ধ করে চলে যায় টিভিতে। মানে 1 মাস গেল, 2 মাস গেল, আমার মা প্রথমে আমাকে সহজ সুন্দরভাবে বুঝালেন, কাজ হচ্ছে না। কারণ আমি বুঝানোর 2-3 দিন ঠিকই পড়ি, এরপরে আবার ওই বললাম না মানে সব সময় খারাপ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। তো পড়ালেখা রসকসীন একটা জিনিস, এদিকে সিরিয়াল আছে অনেক মানে লোভনীয় একটা জিনিস, আমার আকর্ষণ তো সিরিয়ালে থাকবেই, তাই না? তো এভাবে যখন কাজ হচ্ছে না, আমার মা, উনি সহজ কথার মানুষ, ডিশের লাইনই কেটে দিলেন। এবং সেই ডিশের লাইন কখন উনি আবার বাড়িতে চালু করলেন? যখন আমি এসএসসি পাস করলাম A+ নিয়ে, ইন্টারমিডিয়েটও পাস করলাম A+ নিয়ে, দুইটাই কিন্তু আমার মানে বিয়ানীবাজার থেকেই আমার এসএসসি ইন্টার পাস করা। এরপরে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন চলে গেলাম, তখন আমার বাড়িতে আবার ডিশ লাইনের কানেকশন দেয়া হলো। এমন সময় কানেকশন দেওয়া হলো তখন আমি চাইলেও টিভি আর দেখতে পারবো না। তাহলে আমার এখানে পয়েন্ট কোনটা? পয়েন্ট হচ্ছে এটা, ওই সময় আমার মা আমার টিভি দেখা বন্ধ করেছিলেন বলে আজকে আমি শান্তিতে টিভি দেখতে পারছি, তাই না? কারণ আজকে আমি শান্তিতে টিভি দেখতে পারছি, আমার একটা চাকরি আছে, আমি একটা মানে মোটামুটি সমাজে কিছুটা হলেও তো একটা কিছু আদায় করতে পেরেছি, লেখাপড়া তো শেষ করতে পেরেছি। এটা এই কারণেই সম্ভব হয়েছে, কারণ ওই সময় আমার মা আমার টিভি দেখা বন্ধ করেছে। তাহলে আমার এখানে কথা হচ্ছে এটা, সময়ের কাজটা সময়েই করতে হবে। যখন পড়ার কাজ তখন আমার টিভি দেখলে হবে না, তাহলে আজীবন আর টিভি দেখাটা করতে হবে না, কারণ তখন আমার মাথায় সংসারের চাপ থাকবে, আমি কিভাবে সংসারটা চালাবো, কারণ তখন আমার তো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের চাকরি থাকবে না, আমার ভালো একটা সামাজিক পজিশন থাকবে না। কিন্তু এখন যদি আপনার সন্তানেরা, এখন যদি আপনি তাদের টিভি দেখা, বাইরে অপ্রয়োজনীয় খেলাধুলা, আড্ডা, ইয়ার্কি, মোবাইল ফোনে গেম খেলা, পাবজি, ফ্রি ফায়ার, এগুলা যদি এখন বন্ধ করতে পারেন, আমার কথা আপনারা লিখে নেন, ভবিষ্যতে আপনার ছেলে উন্নতি করবেই, এটা কেউ ঠেকাতে পারবে না। কারণ কি, মেধাবীরা ফেল করতে পারে, কিন্তু সৎভাবে যদি কেউ পরিশ্রম করে, সেই পরিশ্রমীরা জীবনেও ফেল করবে না। মেধাবীরা ফেল হয় কিন্তু পরিশ্রমীরা জীবনেও ফেল হবে না। এবং আপনার সন্তান আসলেই পরিশ্রম করছে কি করছে না সেটা দেখার দায়ভার আপনার। কারণ আমাদের কাছে, আমাদের শিক্ষকদের কাছে বড়জোর কয় ঘন্টা আপনার সন্তানরা থাকে? 4 থেকে 5 ঘন্টা। এই 4-5 ঘন্টা কিন্তু সে আমাদের কাছে আছে, আমরা আমাদের সর্বোচ্চ দিচ্ছি, কিন্তু আমাদের কাজ, আমাদের যে পরিশ্রম, সেটা তখনই সফল হবে যখন সে বাড়িতে গিয়ে আমাদের লেকচারগুলা অনুকরণ করে তারা লেখাপড়াটা করবে। এবং তার বাড়িতে গিয়ে দেখার দায়িত্ব আমার না, দায়িত্ব বলতে কি, আমার সেই সুযোগটুকুই নাই, তখন সে আপনাদের আমানত, সে তখন আপনাদের মানে দিক নির্দেশনা কি সেটাই ফলো করবে। প্রায় সময় স্টুডেন্টরা দেখি ওরা কলেজ ড্রেস পরে কলেজে আসে না। কেন কলেজ ড্রেস পরো না? ম্যাডাম এখনো কলেজ ড্রেস বানানো হয় নাই। আমি 100% শিওর এইখানে আপনারা যারা বাবা মারা আছেন, নিজেরা হয়তো বছরের পর বছর যায় নিজের জুতা পরিবর্তন করেন না, ছেঁড়া জুতা নিয়ে অনেকে চলেন, নিজেরা বছরের পর বছর যায় শাড়ি কিনেন না, কিন্তু আপনার সন্তান যদি কলেজ ড্রেসের কথা বলে আপনারা কি তাকে দিবেন না?
অবশ্যই তাকে কলেজ ড্রেসটা অন্তত বানিয়ে দিচ্ছেন, অথবা তার বইটা অবশ্যই কিনে দিচ্ছেন। ওদেরকে বইয়ের কথা বললে বলে ম্যাডাম বই কিনবো, বাড়ি থেকে টাকা পাচ্ছি না, মানে বেশিরভাগ স্টুডেন্টের উত্তর এটাই, বাড়ি থেকে টাকা পাচ্ছি না। তখন আমি কয়েকটাকে কয়দিন মানে আমার বই দিয়ে কয়েকটা বাড়ি দিলাম, দিয়ে বললাম এই মিথ্যে অজুহাত অ্যাটলিস্ট আমাকে দেখাবে না। তুমি তোমার বাবা মায়ের কাছে বইয়ের কথা বলবা আর বাবা মা তোমাদের বই কিনে দিবে না, এই মিথ্যা কথা আমরা জীবনেও বিশ্বাস করবো না। আমি সঠিক কিনা বলেন? অবশ্যই আপনারা বইয়ের জন্য আপনার ছেলেকে টাকা দিবেন না, এটা আমি অন্তত বিশ্বাস করবো না। তার মানে আপনার সন্তান ঠিকই বইয়ের জন্য টাকা নিয়েছে, নিয়ে এই টাকা সে মোবাইলে করেছে। আমি 100% শিওর সে মোবাইলে এমবি কিনে বন্ধুদের সাথে চ্যাটিং করছে, মোবাইলে গেম খেলছে, এটাই হওয়া স্বাভাবিক। এখন আমি আপনাদের আরেকটা জিনিস বলি, আমাদের কলেজে আমাদের যে লেখাপড়া এটা মোটেও মানে মোবাইলের উপরে বেস করে না। আমাদের লেখাপড়ায় কোনো মোবাইল লাগে না, খুব কম পরিমাণে মোবাইল হয়তো লাগতে পারে। আপনার সন্তান যদি কখনো আপনাদের বলে থাকে যে কলেজ থেকে বলেছে মোবাইল দেখে পড়ালেখা করতে হবে, পুরোপুরি ভুল। আমাদের বেশিরভাগ পড়ালেখা হচ্ছে বইয়ের উপর ভিত্তি করে, ওদের যে বই যেটা কিনা হয় সেই বইয়ের উপর ভিত্তি করে। তাই দয়া করে আপনারা প্রতিদিন সন্ধ্যা সময় আপনার সন্তানরা আসলেই পড়ার টেবিলে বসতেছে কিনা, আর বসলেও সে পড়ার টেবিলে বইয়ের চিপায় মোবাইল রেখে মোবাইল টিপতেছি কিনা, এই জিনিসটা একটু তদারকি করবেন। এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। কারণ আপনার সন্তান যদি সফল হয়, প্রথমে অবশ্যই আপনারা খুশি হবেন, নির্দ্বিধায় আপনার সন্তানের সাফল্যে প্রথমে খুশি হবে তার বাবা মা, এরপরে যদি কেউ খুশি হয় সেটা হবে ওর শিক্ষকরা, এর বাইরে কেউ না। এবং আপনার সন্তানের জন্য মন থেকে যদি কেউ দোয়া করে, প্রথমেই দোয়া করবে ওর বাবা মারা, এরপরে যদি মন থেকে কেউ সৎভাবে দোয়া করে সেটা হবে শিক্ষকরা। তাই আপনার সন্তানের প্রতি আপনার যতটুকু অধিকার আছে, দাবি আছে, আমি মনে করি একজন শিক্ষক হিসেবে আমারও সেই অধিকার এবং দাবি আছে। তাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনার সন্তান আসলেই কি করতেছে, পড়ার নাম করে, কলেজের নাম করে আসলেই কলেজে আসতেছে কিনা, আর কলেজে আসার সময় একটা কলম নিয়ে আসে, না আছে কোনো বই, না আছে কোনো খাতা, না আছে কোনো ব্যাগ। কেন সে শুধু কলম নিয়ে কলেজে আসবে? আমরা কলেজে যখন লিখা দেই সে বলে ম্যাডাম খাতা আনি নাই, সে বলে ম্যাডাম বই আনি নাই, কেন সে এটা করবে? তাই আপনাদের প্রত্যেকেরই সন্তান কলেজে আসার সময় তার ব্যাগটা আনতেছে কিনা সেটা চেক করবেন, এবং ব্যাগের ভিতরে আসলেই খাতা কলম আছে কিনা এই জিনিসটা আপনারা চেক করবেন। এখন এটা চেক করার হয়তো সময় না, ছেলে বড় হয়ে গেছে, কিন্তু ওর ভালোর জন্য আপনাকে সেটা চেক করতে হবে। আমি আর কথা বেশি বাড়াবো না, অলরেডি অনেকটা সময় চলে নিয়েছে। আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত।